ফোনের অল্প আলো দিয়ে মুখের কাছে ধরল। সম্পূর্ণ অন্ধকার না হলেও মুখটা শুধু দেখতে পাচ্ছে তুষার। মনটাকে সে শান্ত করল। সকল জড়তা উধাও হয়ে গেল। আস্তে আস্তে হাত বাড়ালো তুষির কপালে। গরম কপালে হাত রাখতেই বুকটা ধক করে উঠল। তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল তুষার। নিজের হাতের দিকে তাকিয়ে ভারী আশ্চর্য হলো সে। এতটা জ্বর কিভাবে আসতে পারে? দিশেহারা হয়ে চারিপাশে তাকাতে লাগলো। পানি কোথায়? আর চলপট্টিই বা কোথায়? ফোনের ফ্ল্যাশের পুরো ঘরে খুঁজতে খুঁজতে অবশেষে টেবিলের উপর পানি পট্টি রাখা। দ্রুত গতিতে যেয়ে বাটিটা নিয়ে এসে কপালে পট্টি দিতে লাগলো। এভাবে অনেকবার দিতে থাকলো তুষার। ভেজা কাপড়টা কপালে চেপে রাখলো। জ্বর না কমায় নীরব শ্বাস ফেলল তুষার। এছাড়া এখন তার কী বা করার আছে? মুখ কিছুটা ঝুঁকে তুষির মাথার দুই পাশে হাত রাখল। তুষির গরম নিঃশ্বাস এখন একেবারে তুষারের মুখে পড়ছে। তুষারের হৃদয় এবার থমকে গেল। কাছে থাকার, কাছে টানার তীব্র ইচ্ছে হচ্ছে। নিজেকে সামলানো এখন যেন আরো কঠিন হয়ে যাচ্ছে। তুষার ভাবছে এখানে না আসাটাই বোধহয় ভালো ছিল। তুষার এভাবে কতক্ষণ ঝুঁকেছিল তার কোনো হিসেব নেই। তবুও বহু কষ্টে বলল, এভাবে যে তুই অসুস্থ হয়ে যাবি বিশ্বাস কর, আমি ভাবতেই পারিনি। সব কিছু বুঝে ওঠার আগেই হয়ে গেল। তোর মলিন মুখখানা দেখতে আমার মোটেও ভালো লাগছে না। হ্যাঁ, তুই শুধু ঝগড়া করবি না আমার সাথে? রাগ করে আর কতক্ষণ শুয়ে থাকবি বলতো? কী রে বেয়াদব, তুই কি জানিস এভাবে অসাড় হয়ে শুয়ে থাকতে দেখতে আমার বুকে ভীষণ কষ্ট হচ্ছে। এভাবে তোকে তো একদম ডাইনি ভূতের থেকেও ভয়ঙ্কর লাগছে। শ্যাওড়া গাছের পেতনি, উঠ না তো শু প্লিজ। কণ্ঠস্বর নামিয়ে একথা বলে শেষ করলো। ভাবলো এবার যাওয়া উচিত। গালের কাছে ডান হাতটা ওঠাতেই একটি নরম হাত আলতো করে ধরে ফেলল। তুষার চকিত হয়ে তৎক্ষণাৎ ওর মুখের দিকে তাকালো। দেখলো জ্বরের ঘোরে কি বলে বিড়বিড় করছে। তুষার আবার কানটা নিয়ে তুষির মুখের কাছে আসলো। অস্পষ্ট স্বরে একা একাই বিড়বিড় করছে তুষি। তুষারের বাচ্চা, আমি তোকে ছাড়বো না। কিভাবে পারলি আমার সাথে এমন করতে, জঙ্গলি ভূত? কত কষ্ট হচ্ছিল আমার। যদি একবার বুঝতে পারতে আমাদের বাসা থেকে এক্ষুনি চলে যদি একবার বুঝতে পারতে আমাদের বাসা থেকে এক্ষুনি চলে যাও তুমি, না হলে মেরে ফেলবো, একদম শাস্তি দিব ভীষণ। জ্বরের ঘোরেও ওকে গালি দিচ্ছে বলে তুষারের এত কিছুর মাঝে বেশ জোরে হাসি পেল। ইচ্ছে হলো হু হু করে হেসে দিতে। তাতে যদি এ বাড়ির সবাই উঠেও পড়ে তার কিচ্ছু আসে যাবে না। বহু কষ্টে হাসি থামিয়ে বলল, তা আর কি কি করেছে শুনি? জঙ্গলি ভূত খুব কষ্ট দিয়েছে? এখন তাহলে তো খুব আদর করতে হয়। কিন্তু জানিস, পাশে তোর সিসি ক্যামেরা। এর জন্য তুই বললেও আমি কিছু করতে পারবো না। নয়তো সকাল সকাল ব্রেকিং নিউজ বানিয়ে ছাড়বে রিমি। শিরোনাম হবে, দেখুন এ কি করলো এক রাগ খুশি, কিভাবে এক নাদান ছেলের ইজ্জত লুটে পুটে নিল। না বাবা, এখনো বিয়ে করিনি, প্লিজ আদর দিতে বলিস না। আবার তো এখন ভয় হচ্ছে যদি উল্টাপাল্টা কিছু করে ফেলিস। আর কি যেন, বাসা থেকে চলে গেলে তুই কি খুশি হবি? তো সে শুনল নাকি কে জানে, তবে অস্পষ্ট স্বরে শুধালো। হ্যাঁ হ্যাঁ, চলে যাও তুমি। সহ্য হয় না তোমাকে। তুষার ঢং করে কাঁদো কাঁদো হয়ে পড়ল। আচ্ছা তাহলে চলেই যাই। শোন টুসু, তুই যখন বললি তাহলে তো একেবারেই চলে যাব। আর কখনোই আসবো না, তুই ডাকলেও না। তখন কিন্তু কান্নাকাটি করতে পারবি না, বুঝে শুনে বলিস। তো সে গলা জড়ানো কণ্ঠে উত্তর দেয়। জানি না কিছু, আমি জানি না। দূরে যাও সবাই। নিঃশব্দে হেসে উঠল তুষার। আচ্ছা বলে চলে যাওয়ার জন্যে নিজের হাত ছাড়িয়ে নিতেই তুষি দুহাতের মাঝে শক্ত করে চেপে ধরল। তুষার অবাক হলো। কি করতে চাইছে কি তুষু? সে কি সারা রাত এখানে বসেই থাকবে? আশ্চর্য! জ্বরের ঘোরে মাথা খারাপ হয়ে গেছে এই বেয়াদবের, তা বেশ বুঝতে পারল তুষার। এসব ভাবনার মাঝেই ডান হাতে অনুভব করলো ঠোঁটের স্পর্শ। তুষি হাতটা মুখের কাছে এনে চারিপাশে ছোট ছোট চুমু খাচ্ছে। তুষার চমকে উঠল। তুষির স্পর্শে তুষারের রক্ত ছুটে যাওয়ার উপক্রম। ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না সে। এটা কি করলো তুষি বেয়াদব? সে জ্বরের ঘোরেই করুক বা ইচ্ছেতেই করুক, তুষারের সামলানো খুব কঠিন হয়ে যাচ্ছে।
সব কিছু আউট অফ মাইন্ডে চলে যাচ্ছে। সে তৎক্ষণাৎ বাম হাত যেটা তুষির বালিশের উপর ছিল ওইটা দিয়ে তুষির দুহাত থেকে ডান হাত ছাড়িয়ে নিল। ছোট্ট করে নিজের অধর ছুঁয়ে দিল প্রেয়সীর উত্তপ্ত ললাটে। বড় সড় শ্বাস নিল। হায়, কেমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি! তুষি কখনো নিজে থেকে হাত পর্যন্ত ধরেনি, আর আজ চুমু খেয়ে নিল। হাই হাই, কত বড় কাণ্ড করে ফেললো এই চুন্নি মহিলা! যদি এই কাণ্ড তুষি নিজে চোখে দেখতো তাহলে নিজেই মরে যেত। লজ্জায় 1 মাস সামনে আসতো না। তুষার ধীরে ধীরে সরে রুমের বাইরে আসলো। এখন রিল্যাক্স লাগছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল তুষার। এবার সে নিশ্চিন্তে একটু ঘুমিয়ে নিতে পারবে। কি ভয়ঙ্কর মহিলা রে বাবা! তুষির কাছে গেলেই হুঁশজ্ঞান হারাতে বসে সে। কেন এমন হয়? ভোররাতের দিকে তুষার বিছানায় আরাম করে গা এলিয়ে দিয়েছে। আজ তাকে পুকুরের পানিতে চুবালেও 12টার আগে উঠবে না বলে পণ করেছে। নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে নেওয়া যাক। বাড়ির সকলে উঠে পড়েছে। আছে অনেক কাজ। এ বাড়ির বড় মেয়ে জামাই বলে কথা। নানান রকম রান্নার তোড়জোড় চলছে। 2 জা আর ভাবি মিলে রান্না শেষ করে দিয়েছেন। সবাই উঠে আগেই তুষিকে দেখে এসেছে। জ্বর হালকা কমে আসায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। নূরজাহান চা কফি বানিয়ে আজাদ, আতিকুর, আলতাব রহমানকে দিয়ে আসলেন। তারা চা খেতে খেতে গল্পে মশগুল। হাতে হাতে রান্না শেষ করার জন্যে রান্নাঘরে চলে গেল তুষারের মা। শেষ রাতের দিকে তুষির হালকা জ্বরে কমে যায়। জ্বর চলে যাওয়ায় তুষি সকাল সকাল মাথা উঠতে পারছে না বিছানা থেকে। কেমন ভার ভার লাগছে। জ্বরে যখন কাঁপছিল তুষি চড়িয়ে ধরে তখন ঘুমিয়ে গেছিল রিমি, যাতে ঠান্ডা কম লাগে। এখন আবার গরমে ঘেমে উঠেছে সারা শরীর। তুষির ঘুম ছুটে যাওয়ার পর অনুভব করে 2 হাত পা দিয়ে কে যেন আষ্ঠে পৃষ্ঠে চড়িয়ে ধরে রেখেছে। এক বিন্দু নড়াচড়ার জো নেই। নিজের অজান্তেই 2 ভ্রু ভীষণ রকম কুঁচকে গেল। পাশ ফিরে তাকাতেই দেখতে পেল রিমি খুব শক্ত করে ধরে বেহুশে ঘুমোচ্ছে। দেখে যে কেউই বলবে নিজের প্রাণপ্রিয় কোলবালিশের উপর পা দিয়ে অনায়াসে ঘুম দিচ্ছে। প্রথমে আলতো করে হাত সরাতে গেল, তখন বাঁধলো আর এক বিপত্তি। আগে যাও হাত আলগা ছিল, এখন আরও চাপটে ধরল। এবার তুষির মেজাজ দ্বিগুণ খারাপ হলো। এমনিতেই বাথরুমে যেতে হবে, তার মধ্যে এই ঝামেলা। নিজেকে ছাড়ানোর জন্যে রিমিকে জোরে দিল এক ধাক্কা। এহেন ধাক্কায় ধপাস করে বিছানা থেকে পড়ে গেল। লাফ দিয়ে চেঁচিয়ে উঠে বলল, আমি কোথায়? আমি কি বেঁচে আছি? আমি এখানে কেন? রিবি এক নিঃশ্বাসে ঘুম চড়ানো স্বরে বলে উঠে আস্তে আস্তে বিছানায় বসলো। আচমকা নিচে পড়ায় বেশ ভালো কোমর ব্যথায় আহ করে উঠল। তুষিকে অকথ্য গলায় কয়েকটা গালি দিতেও ভুলেনি সে। তুষির ভীষণ হাসি পেল। খিলখিল করে হেসে ওঠে। শোন শাকচুনি, প্রথমত আমাকে ধরে ঘুমিয়েছিস, এটা একটা ভুল। আর তার মধ্যে আবার ছাড়াতে গেছি। ভালোভাবে ছাড়বি তো না, আরও চেপে ধরলি। ছি ভাই, বিয়ের পরেও কি এভাবে ঢুসে ঢুসে মারবি? বেচারা দুলাভাই বিয়ের একদিন পরেই তোর চাপাচাপিতে অক্কা পাবে। এমন কথায় রিনি বেজায় রেগে গেল। ঘুমালে কি আবার হুঁশজ্ঞান থাকে নাকি? জান্নাতের সাথেও তো সে এভাবেই ঘুমায়। তার জন্যে অবশ্য জান্নাতের কাছে কম গালি খায় না। রেগে তুষির দিকে তেড়ে গেল সে। অমনি দৌড় দিল তুষি। রিমি গালি দিতে দিতে নিজেও ফ্রেশ হতে চলে গেল। সকালের খাবার টেবিলে তুষি যেতে চায়নি। ওই জঙ্গলি ভূতের মুখোমুখি হওয়ার এক বিন্দু ইচ্ছে আপাতত তুষির নেই। এমন একটা কাজ করেছে যা তুষির ভাবার বাইরে ছিল। তাই সে যাবে না, কথা বলবে না। তানহা ডাকতে আসায় তুষি বলে দিল যেন খাবার নিয়ে আসে। আমিনা বেগম নাস্তা দিয়ে যাওয়ায় নিজের ঘরেই নাস্তা করে ঔষধ খেয়ে নিল। এরপর প্রাণের চেয়েও প্রিয় তুষির বেস্ট ফ্রেন্ড জুইকে কল করলো। অনেকদিন স্কুল যাওয়া হয় না। বিয়ের 5 দিন আগে থেকে স্কুল যাওয়া বন্ধ করেছে সে। আপাতত পড়াশোনা করার মুড নেই। বিয়ে বাড়ি আবার কিসের স্কুল, কিসের পড়াশোনা? পড়বে তো ওই রিমি খচ্চর। পড়তে পড়তে শহীদ হয়ে যাক, কত কথা জমে আছে। জুইকে না বলা পর্যন্ত পেট ফুলে ফেপে থাকবে।
রিং হওয়ার সাথে সাথে জুই একগাদা প্রশ্ন ছুড়ল। ওই শয়তান কুত্তা হনুমান, এতদিন পর আমার কথা মনে পড়লো তোর? খুব তো কথা না বলে ভালো ছিলে, তবে এখন কেন কল করলি? রাগ বলছি, কথা নেই তোর সাথে, যা। আপুর বিয়ে বলে একটু কল করা যেত না? হ্যাঁ, কল তো দূর, পিক পর্যন্ত দিসনি আমায়। জুইয়ের কথায় তুষি কান চেপে ধরে বলল, আস্তে ভাই আস্তে, এত জোরে কেউ কথা বলে? কান দুটো কান দুটো ফেটে গেছে আমার। আর কি যেন বলি? ও হ্যাঁ, কল করিনি কেন? পিক দেয়নি কেন? তোর কোনো আইডিয়া আছে এই কয়েকদিন আমার ওপর দিয়ে কি পরিমাণ ঝড় বয়ে গেল? দোস্ত, আমি পুরাই শেষ। ওই তুষার নামক বন মানুষের অত্যাচারে আমি 3 দিনেই 10 কেজি শুকিয়ে গেছি। জুই আগ্রহ বাড়িয়ে বলল, আবার কি হয়েছে? আর 3 দিনের কথা আমাকে তুই 7 দিন পর বলছিস? আজ মনে পড়ছে যে জুইকে বলা উচিত। বাহ বাহ, আরও কত কি দেখব। আমি তো আর তোর বেস্ট ফ্রেন্ড না, কেউ হই না আমি। একটু ন্যাকা কান্না করেই বলল জুই। তো সে হতাশ নিঃশ্বাস ছাড়ল। সে জানে এই জুই নামক বন্ধুটি কথায় কথায় ভীষণ ঢং করে, কিছু হলেই বলবে। আমাকে কিছু বলবি কেন? আমি তো তোর বেস্ট ফ্রেন্ড না। তাই সে কয়দিন যাবৎ যা কিছু হয়েছে সব বলল জুইকে। জুই সব কাহিনী শুনে ভারী অবাক হলো। তুষারকে 101টা গালি দিয়ে তবেই সে ক্ষান্ত হলো। সব কথা বলে তুষি ফোন রেখে দিয়ে তানহার কাছে গেল। তানহা সকালেই বলেছে আজ তারা বাইরে ঘুরতে বের হবে, পাশেই বাণিজ্য মেলা হচ্ছে, ওইখানেই সবাই মিলে ঘুরে আসবে। রামিমও এক কথায় রাজি হয়ে যায়। শালাবাবু শালিদের সাথে আজ প্রথম কোথাও যাওয়া হচ্ছে। এই নিয়ে কথা হওয়ার সময় রিমি বলল, দুলা ভাই, মেলায় যাব, নাগরদোলনায় উঠবো না, তা কি করে হয়? ইস, চুড়ি টিপ কিনবো, ইচ্ছা মতো আজ ফুচকা খাবো, আর ভাইয়ার পকেট ফাঁকা করবো। তো সে ফট করে বলে উঠল, তোর তো নাগরই নাই, তবে নাগরদোলায় উঠবি কেন? যেভাবে বলছিস মনে হয় তোর বুঝি হাজার হাজার আছে। তো সে মুখ মুচড়ে দিল। রামিম হেসে বলে উঠল, অবশ্যই শালিগণ, আজ আপনারা যা বলবেন তাই হবে। তোষিও বেজায় খুশি। তানহা জান্নাতের উদ্দেশ্যে বলল, তুই এখন চুপ কেন? তোর কি আবদার আচ্ছা বল, দেখছিস না দুই উঠছে বোকা, আগে আগে ভেবে নিচ্ছে কি কি কিনবে। তোষি মুখ ভেঙচিয়ে মুখ ফুলিয়ে বলল, এই শোনো আপু, বেশি কথা বলবে না। আমাদের দুলাভাই, আমরা বুঝে নিব কি কি কিনবো আর কোথায় কোথায় ঘুরবো। যাও, তোমাকে একটু ভাগ দিব। কি বলিস রিমি? রিমি দাঁত কেলিয়ে বলল। হ্যাঁ, তা তো অবশ্যই। আবার আড্ডায় বসে গেল সবাই। এতক্ষণ খেয়াল না করলেও এবার তোষির খেয়াল হলো সকাল থেকে বনমানুষকে সে দেখছে না। চারিপাশে চোখ দুটো দিয়ে খোঁজাখুঁজি করলো, না কোথাও নেই। অবশেষে রিমিকে বলল, এই শোন না, তুষার ভাইকে যে দেখছি না, মরে টরে গেল নাকি? মরলে অবশ্য ভালো, আমি অত্যাচার থেকে বেঁচে যাব। এরপর 40 খেতে পারবো। আর তুই বিয়ের আগেই বিধবা। এই বলেই হা হা করে হাসলো। তোষি রেগে গিয়ে বলল, ফাজলামি না করে বলবি। রিমির নির্বিকার জবাব। ভাইয়া একটু আগেই বাসায় চলে গেছে, কি নাকি জরুরি কাজ পড়েছে বললো, তাই কারো কোনো কথা না শুনেই বেরিয়ে গেল। তবে মামির চুরাচুরিতে বলে গেছে আবার আসবে। তো সে এহেন কথাই অবাক হলো। যত দোষ করার সে নিজে করলো, আর এখন পালিয়ে যাওয়ার মানে কি? এত সাহস! তো সামনে আই, এইবার দিব চুল ছিঁড়ে। তবে আজ তো কোনোভাবেই যাওয়ার কথা ছিল না। তবে কেন গেল? কি এত দরকার পড়েছে তার? তুষিকে ভয় পেয়ে লেজ গুটিয়ে পালিয়েছে, এই ভেবে মন শান্ত হলো তার। মনে মনে ঠোঁট টিপে হাসলো। আসুক একবার সামনে, এর প্রতিশোধ সে নিবেই। দুপুরে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়ার পর সবাই প্রস্তুতি নিচ্ছে মেলায় যাওয়ার। তানহার শাড়ি পরা দেখে জান্নাত, তুষি আর রিমিও জেদ করলো তারাও শাড়ি পরবে। তুষি তেমন শাড়ি সামলে রাখতে পারে না, তবুও সবার দেখা দেখি সেও একটা নীল রঙের শাড়ি পরে নিল। বিয়ের দিন বেশ সুন্দর করে শাড়ি পরলেও একটু
পেট বের হয়েছিল বলে তার জন্যেই তুষার ভাই কেমন করছিল সব মনে আছে তার। আজ আর সে ভয় নেই, তুষার ভাই তো যাবেই না মেলায়। বাড়তি কোনো ঝামেলা নেই আজ। খুব মজা করে এসব ভাবতে ভাবতেই সবাই রওনা দিল। মেলায় পৌঁছে দেখলো প্রচুর মানুষের আনাগোনা, পা রাখারও জো নেই। আস্তে ধীরে পা টিপে টিপে ঘুরতে থাকলো সকলে। সবাই চুড়ির দোকানে রং বেরঙের চুড়ি দেখতে লাগলো। তুষি শাড়ি পরার জন্যে ঠিকমতো হাঁটতেও পারছে না। সকলের পিছে পিছে পা বাড়ায় সে। শাড়ি সামলানো আর বিশ্ব জয় করা তার জন্যে এখন একই মনে হচ্ছে। মনে মনে নিজের প্রতি নিজেই অকথ্য গলায় গালি দিয়ে বসলো। কেন সবার সাথে নাচতে নাচতে শাড়ি পরতে গিয়েছিল সে? শিক্ষা হলে আর জীবনেও শাড়ি পরবে না তুষি, মনে মনে তাই ভেবে নিল। হাঁটতে হাঁটতেই পেটের অংশ থেকে কখন যে শাড়ি অল্প সরে গেছে সে খেয়ালই করেনি। সামনের দিকে তাকিয়ে হাঁটতেই হঠাৎ করেই পেছন দিকে হুট করে কে যেন তুষির পেটে জোরে সোরে নখ ডাবিয়ে দিল। সঙ্গে সঙ্গে তুষি ভয়ে চকিতে পিছনে তাকালো। কই এত মানুষের মধ্যে কাকে কি বলবে সে? ডান হাত পেট দিয়ে দেখলো হালকা রক্ত বের হয়ে আসছে। কান্না চলে আসলো তুষির। কোনো উপায় না পেয়ে জান্নাতকে জোরে ডাকলো। জান্নাত পেছনে তাকিয়ে দেখলো অনেকটা পেছনে পড়ে আছে তুষি। এরপর জান্নাতের সাথে দোকানে দোকানে সব কিছু দেখতে লাগলো। কান্না চলে আসলো তুষির। কোনো উপায় না পেয়ে জান্নাতকে জোরে ডাকলো। জান্নাত পিছনে তাকিয়ে দেখলো অনেকটা পেছনে পড়ে আছে তুষি। এরপর জান্নাতের সাথে দোকানে দোকানে সব কিছু দেখতে লাগলো। তবে মনের মধ্যে খুঁতখুঁতানি এক বিন্দুও কমলো না। হঠাৎ হাতে ডিং দেখার সময় পিচ্চি ছেলে তুষার হাতে একটা চিরকুট আর মলম দিয়ে দৌড়ে চলে গেল। কাগজটা খুলে দেখতেই সেখানে গুটি কয়েক অক্ষরে এলোমেলোভাবে লেখা, শাড়ি যখন সামনে রাখতেই জানে না তবে কেন শাড়ি পরতে হয়? মানুষকে কেউ দেখানোর জন্য শাড়ি পরে? আমি এসব সহ্য করব না। আর একবার এভাবে শাড়ি দেখলে একদম খুন করে দেব। আর ওইভাবে রক্ত বের হওয়ার জন্যই জোরে নখ দাবিয়ে দিয়েছি। বেশ করেছি, মলমটা লাগিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। আশা করি এবার থেকে শাড়ি পরার সময় 10 বার ভাববে। ইতি কেউ না। তুষি চিঠিটা বারবার পড়ল। আশ্চর্য, কি ঠান্ডা মাথায় হুমকি, আবার ব্যথা দিয়ে মলমও পাঠিয়ে দিয়েছে। এটা কে হতে পারে? তুষার ভাই? না, সে কি করে এখানে আসবে? সব ভাবনার মাঝেই পাশে তাকিয়ে দ্বিগুণ গতিতে চমকে গেল তুষি। সামনে স্বয়ং তুষার ভাই দাঁড়িয়ে কথা বলছে দুলা ভাইয়ের সাথে। এ কি করে সম্ভব? সে আসবে, কেউ তাকে জানালো না কেন? এখন তার কি হবে? মনের মাঝে একটাই কথা বলা বলি করছে। তুষি তু তো গেয়া। অমনি তুষার কানে কানে ফিসফিস করে বলল, লুকিং লাইক সো হট সুইটহার্ট। এহেন কথায় তুষির হৃদস্পন্দন থমকে গেল। শুকনো ঢোক গিলে গলা ভিজিয়ে নিল। মনের ভেতর যে ঝড় বইছে সেটা কাউকে বুঝতে দিলে না। ইচ্ছে করেই তুষারের কথায় কোনো উত্তর দিবে না বলে সিদ্ধান্ত নিল। শাড়িতে একদম বউ বউ লাগে, তাই বলে তো পেট দেখানো যাবে না। তুষার বলেই রামিনীর সাথে চলে গেল। এবার বুঝতে আর বাকি রইল না মলমার চিঠিটা মালিককে। নানান রকম চুড়ি, শাড়ি, টিপ, আলতা, নুপুর কিনলো। ফুচকা, ঝালমুড়ি, হরেক রকমের আচার খেলো। বাড়ির সবার জন্যেই মোটামুটি কেনাকাটা করলো। তুষারও ওকে ঝুঁকি দিয়ে তুষির আশেপাশে থাকছে। কোনো অভিজ্ঞতা না থাকায় তুষি যে চুড়ি কিনলো সেও তুষির অজান্তেই ওই রকম 2 ডজন চুড়ি আর একটা নুপুর পকেটে পুরে নিল। তবে নগরদোলায় ওঠার সময় বাঁধলো আর এক বিপত্তি। তুষির সাথে বসেছে তুষার আর জান্নাত, আর এক পাশে তানহা, রামিম এবং রিমি। যখনই নাগরদোলা উপর থেকে নিচের দিকে নামতে শুরু করলো তুষি দিল এক চিৎকার। ভয়ে তুষারের হাতে জোরে নখ ডাবিয়ে দিল। এরপরও ক্ষান্ত হলো না, কান্না শুরু করে চিল্লাতে লাগলো। তুষার ব্যথা তো পাচ্ছেই, তবুও তুষির ভয়ের জন্য কিছু বলতেও পারল না। এরপর আলতো করে কাঁধ ধরে রাখলো। নাগরদোলা থেকে নেমে ভয়ে কাঁপতে লাগলো তুষি। এরপরও ভাব নিয়ে বলল, দুলা ভাই শোনো না, চলো আবার নাগরদোলায় উঠি, এবার আর ভয় পাবো না। তুষার অবাক হয়ে শুনল সব কথা। এরপর দিল এক ধমক। বেয়াদব দেখেছি, তবে তোর মতো ডাইনি দেখিনি। দেখ হাতের অবস্থা, উঠলে তো ঠিক ভ্যাবে করে কাঁদিস। এখন আবার যেতে চাস? তো বল, তোকে উপরে রেখে দিব আজ সারা রাত।
সবাই ওর দশা দেখে ঠোঁট টিপে হাসলো। রামিম এবার বাসায় যাওয়ার তাড়া দিল। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। ব্যস্ত রাস্তায় তারা 6 জন হেঁটে হেঁটে এগুচ্ছে। সাথে খুশ গল্প তো আছেই। সবাই বেশ এগিয়ে গেছে। তুষার পেছনে তাকিয়ে দেখল তুষি অনেক পিছনে পড়ে আছে। তুষি এক হাতে পড়া চুলগুলো নড়ে চড়ে দেখছে আর হাঁটছে। এমন সময় হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেই তুষার হাতটা খপ করে ছুঁড়ে ফেলে। হাত ছেড়ে আধো আধো অন্ধকারে বুক পকেট থেকে লাল কালো ছুরিগুলো হাতে নিয়ে তুষির বাঁ হাতে শক্ত করে চেপে ধরে একে একে পরিয়ে দিতে লাগলো। তোষিওর মুখ পানে চেয়ে দেখলো সে খুব যত্নে তার ভালোবাসাময় ছুরিগুলো পরাচ্ছে। একে একে সকল ভালোবাসাগুলো যাওয়ার আগে চুপি চুপি বলে গেল, এই ছোট ছোট আঁতুড়ে ভালোবাসা যত্নের মধ্যে আমরা তো খুবই ঠুনকো। এক ধারে তাকিয়ে থাকতেই কানে ঝাঁঝলো। এক চাঁদকে সাক্ষী রেখে আমার নিজস্ব চাঁদের হাতে ভালোবাসা মেখে দিলাম, যাতে আকাশের চাঁদ আমার নিজের চাঁদকে দেখে ভীষণ হিংসে করে। এর জন্য তার সামনেই অল্পখানি খুব যত্নে কেনা ভালোবাসা পরিয়ে দিলাম। এ কথা বলে এক মুহূর্ত দেরি না করে চুরি পরানো হাতে একটি গাড়ি চুমু খেলো। ঘোর লগা কণ্ঠে শুধালো, এটা ছিল কালকের রাতের পাওয়া। আমি কখনো কারো দেনা পাওনা বাকি রাখি না, মনে রাখিস। তবে কালকের চুমুটা ভীষণ মিষ্টি ছিল। এই বলেই চোখ টিপে টিপে আগে আগে হাঁটা ধরল। তো সে হাঁ করে শুধু এসব দেখেই গেল। শেষের কথা শুনতেই সে থমকে গেল। কাল রাতের চুমু মানে কি করেছে সে? জ্বরের ঘোরে আবোল তাবোল কিছু করে ফেলেনি তো? লজ্জায় চোখ মুখ লাল হয়ে গেল তুষির। কান দিয়ে ধোয়া ইচ্ছে করছে মাটিটা খুঁড়ে ঠুস করে ভেতরে চলে যেতে। কিভাবে যাবে এখন তুষারের সামনে? কি ভাববে? নাকি তুষিকে লজ্জা দেওয়ার জন্যে মিথ্যে নাটক বানালো? আর কিছু ভাবতে পারল না তুষি। গটগট করে হাঁটা ধরল তাদের পেছন পেছন। আজ আকাশে শুভ্র মেঘ জমেছে। সফেদ রঙের জানালার পর্দাটা মৃদু মন্দ বাতাসে এপাশ ওপাশ করে উড়ছে। ঝকঝকে রোদ এসে পড়ছে চোখ মুখে। দূরের কোথাও হয়তো কয়েকটা পাখি কিচির মিচির শব্দ তুলছে। মাত্রই চা নাস্তা শেষ করে বেশ ভাবুক দৃষ্টিতে দূরের আকাশে তাকিয়ে আছে তুষি। আজ তানহার চলে যাওয়ার দিন। সকাল থেকেই তুষি ওর পিছু পিছু 1000 বার ঘ্যান ঘ্যান করেছে থেকে যাওয়ার জন্য। তবুও তানহা বোঝাতে পারেনি ছোট বোনকে এখন যে তার এ বাড়িতে থাকা চলে না। শাশুড়ি সকাল থেকে কয়েকবার ফোন করে পই পই করে বলেছে আজ চলে যেতে। বাসায় নিকট আত্মীয় বসে আছে তাদের জন্যে, তবে আবার 4-5 দিন পর আসতে বলেছেন। তখন থেকেই তুষি উদাস হয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আজ তার মন ভালো নেই। বোনের জন্যে মন পুড়ছে, কষ্ট হচ্ছে ভীষণ। কি হতো যদি প্রকৃতির নিয়ম উল্টে হতো? মেয়েরা বাবার পাশেই তখন থাকতে পারত। এসব আজগুবি চিন্তা ভাবনা করছে আর শূন্য দৃষ্টিতে আকাশের পানে তাকিয়ে আছে। এখন আর ইচ্ছে করা সত্ত্বেও আপু আসতে পারবে না। আগে যেমন এ বাড়ির মেয়ে ছিল, তেমনি এখন ওই বাড়ির ছেলের বউ। এসব ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ত্যাগ করল তুষি। রামিম বেশ আয়েশ করে মাথার পিছনে 2 হাত রেখে বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। মাঝে মাঝে তানহার কাজকর্ম দেখছে। তানহা ব্যাগ গুছিয়ে রুম ঝাড়ু দেওয়ার সময় 2 ভ্রু কুঞ্চন করে প্রশ্ন ছুড়ল রামিমের পাশে। এইভাবে লুচুদের মতো তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে আজ প্রথম দেখছো? লুচু কোথাকার? রামিম এমন কথায় মুচকি হাসি দিয়ে রাশভারী কণ্ঠে উত্তর দেয়, দেখেছি তো সেই ভার্সিটি থেকে, এখনো যে দেখা শেষ হচ্ছে না। কি করা যায় বলো তো? ঝাড়ু দেওয়া শেষ করে বিছানায় আয়েশ করে বসল সে। এরপর তানহার নির্বিকার জবাব, তাহলে দেখতেই থাকো। তবে শোনো, অন্য মেয়েদের দিকে এইভাবে তাকালে গলা টিপে দিব, একদম মেরে দিব। বউয়ের এমন কথা সে গত 4 বছর ধরে শুনে আসছে। প্রতিবারই আরও বাড়ানোর জন্যে রামিম বলে, তাতে কি, সবে বিয়ে করলাম একটা, এখনো আরো 3টা বিয়ে করার রাইট আছে আমার। এই বলে তানহার কোলে ঠুস করে শুয়ে পড়ল। তানহা রেগে মেগে আগুন। রামিমের গলা হালকা টিপে দিয়ে ফুঁসে উঠে বলে, যা না, যা তবে বিয়ে করারও। শুধু 3টা কেন,
আমি তো ভেবেছি 10টা বিয়ে করিয়ে দিব, যাতে সবাই মিলে তোমাকে ইচ্ছে মতো মারবো। আর কোলে শুয়েছো কেন? উঠো বলছি, উঠো। বাকি বউদের কাছে যাও। শুধু কোলে কেন, পারলে গলা জড়িয়ে বসে থাকো, যাও। এরপর আবার তানহা দুহাতে রামিমের চুল ইচ্ছে মতো টেনে দিয়ে একটু ব্যঙ্গ করেই বলল, ছক কত, 4টা বিয়ে করবো। হ্যাঁ, খচি দিয়ে না একদম নাক ফেটি দিব। ছয়টা খাওয়াবে কি? আমিও তাই দেখে নিব। যাক, রাগিয়ে দিতে পেরেছে বউকে। মনে মনে ঠোঁট টিপে হাসল রামিম। এরপর উঁচু হয়ে তানহার নাকের মাথায় জোরে সুরে কামড় বসিয়ে দিল রামিম। ব্যথা পেয়ে চেঁচিয়ে উঠল। এরপর তানহার নিচু হয়ে রামিমের গলা বরাবর খুব শক্ত করে দাঁত বসিয়ে দিল। ব্যথায় দাঁতে দাঁত চেপে সহ্য করে নিলেও তানহার ছাড়ার নাম নেই। অবশেষে তানহার চুলের মুঠি ধরে দিল জোরে এক টান। সঙ্গে সঙ্গে ছেড়ে দিল তানহা। অনবরত হাঁপাচ্ছে সে। তানহার এমন হাঁপাতে দেখে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল রামিম। কোনো কিছু না ভেবেই তানহাকে দুহাতে শক্ত করে ধরে বিছানায় শুইয়ে নিজের দুটো অধরের সাথে তানহার অধর মিলিয়ে দিল। তানহা প্রথমে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও এরপর নিজেও রামিমের সাথে তাল মেলালো। কেউ কারোর থেকে কম না। ভালোবাসার পরম মধুর সুধা পান করতে করতে ব্যস্ত দুজনে মিলে। 1 মিনিট 2 মিনিট এভাবে অনেকক্ষণ, তবুও কারো ছাড়ার নাম নেই। রামিম হঠাৎ ঠোঁটে কামড় দিতেই তানহার কিছুক্ষণ আগের কথা মনে পড়ে গেল। এরপর নিজের সকল শক্তি দিয়ে রামিমের ঠোঁটে জোরে সোরেই কামড় বসালো। রামিমও কম না, অনেকগুলো ছোট ছোট কামড় দিয়েই তারপর ঠোঁট ছেড়ে ক্ষান্ত হলো সে। দুজনেই হাঁপাচ্ছে। রামিম হাত দিয়ে ঠোঁট কেটে যাওয়া রক্ত মুছে ফিসফিসিয়ে বলল, রোমান্সকে কিভাবে নিরামিষ বানাতে হয় এটা তোমার থেকে আর কেউ ভালো জানে না। ধুর, একেবারে ঠোঁট দুটো খেয়ে ফেলার প্ল্যান করেছিল। এমন কথায় তানহা লজ্জায় লাল নীল হয়ে যাওয়ার উপক্রম। রামিমের উষ্ণ নিঃশ্বাস তানহার মুখে উপচে পড়ছে। নিজেও এখন কন্ট্রোল হারিয়ে বসে আছে। এদিকে রামিম এখনো ঘোরের মধ্যেই আছে। আস্তে আস্তে তানহার সারা মুখে ঠোঁট দিয়ে ছোট ছোট আদর দেয়। মন্থ চোখের পাতায় গাঢ় চুমু খায়। এরপর দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে শুয়ে পড়ে। এদিকে তানহার অবস্থা বেহাল। হাত পা থরথর করে কাঁপছে। এই মানুষটা এত কাছে আসলেই কেমন কেমন যেন লাগে। রক্ত গরম হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। নিজের অজান্তেই রামিমের চুল দুহাত দিয়ে আঁকড়ে ধরে শুয়ে থাকলো। রামিম লম্বা নিঃশ্বাস নিয়ে দেখে তানহার শরীরের স্মেল। এই গন্ধের কাছেই প্রতিবার হারিয়ে যায় রামিম। এমন সময় রামিম বলে, ইস, একজন পারফেক্ট বউ, তার মধ্যে আবার পারফেক্ট পার্টনার। আমার বউটা সব দিক থেকে সেরা। একটু আগে কিভাবে পারফেক্টলি চুমু খেলো আমাকে। আই অ্যাম ইমপ্রেস প্রেয়সী। এই কথা বলেই কানের লতিতে ছোট কামড় দিল। তানহা এহেন কাণ্ডে রামিমের পিঠে কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিল। এরপর দুহাতে শক্ত করে চুল টেনে ধরে শুয়ে থাকলো। গলার মুখ গুজে এভাবেই থেকে হেসে দিল রামিম। তার প্রাণ মনোহরিণী বিহারিণী এত বছরের কত চাওয়া পাওয়া কাছে আসা সব যেন আস্তে আস্তে পূরণ হচ্ছে তাদের। ভালোবাসা পূর্ণতা ভরছে। তুষার আজ স্কুলের বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছে। ফুপির বাসা কাছে হওয়াতে বাসায় যাওয়া আসা অনায়াসে করা যায়। টাঙ্গাইলের বনতলা রাস্তার পাশে আড্ডা মেতেছে সবাই। তুষার এসে দেখলো চিরচেনা সেই মুখগুলো। গুটি কয়েকজনের সাথে মাঝে মধ্যে দেখা হলেও 3-4 জনের সাথে প্রায় 4 বছর পর দেখা। সবাই নিজেদের পরিচয় করতে উঠে পড়ে লেগেছে। কেউ কেউ দেশের বাইরে পাড়ি জমিয়েছে। সবাইকে আজ এত বছর পর দেখে প্রায় বাঘ হারিয়ে ফেলেছিল সে। পর মুহূর্তেই দৌড়ে ঝাপটে ধরে অনেকক্ষণ এভাবেই বসেছিল তুষার।
কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, কত ভালোবাসাময় মিষ্টি স্মৃতি পড়ে আছে বন্ধুদের সাথে। ব্যস্ততার জন্যে একজনের সময় হলেও অপরজনের হয় না, এভাবেই হারিয়ে যায় আমাদের বন্ধুত্ব। আজ তারা এক হয়েছে, খুব স্পষ্ট চোখেই মনে পড়ছে সেই প্রায় 4 বছর আগের স্মৃতিগুলো। সময়গুলো ভীষণ মিষ্টি ছিল। এক কোক কিনলে সবাই হুড়মুড়িয়ে খতম করে দিত। স্যারদের নাকানি চুবানি খাওয়াতেও ভোলেনি তারা। টিফিন টাইমে কত স্কুল বাঙ্ক দিয়েছে তার হিসেব নেই। মেয়েদের সাথে ফাজলামি তো আছেই। স্কুলের সব অতীত মুহূর্তেই যেন সবার দোচোখে ভেসে উঠেছে আজ। তুষারের বন্ধু তৌফিক ওর উদ্দেশ্যে বলল, শালা, তুই তো দেখি দিন দিন চান্দেনহান হইয়া যাইতাছুস। ভাই, শরীরে কি ডলস কস না আমাগো, আমরাও দিতাম। কি বাল কসিয়াম। শিয়াম তাল মিলিয়ে বলল, ওর কথা বাদ দে, শালায় তলে তলে মধু খায়, জানোস না তোরা? তাই মনে কর সুন্দর হইয়া যাইতেছে। কি মামা, তলে তলে এত দূর? কও কও, মাইয়া ডাকেরা। দোস্তগণ, ওরে আজকে কেউ ছাড়বি না। হাওয়া ট্রিট দিব, এরপর ছাড়বো। কি কস তোরা সবাই? তানভীর একথা বলে তুষারের পেটে গুঁতা দিল। সবার হো হো করে হেসে দিল। তুষার বলল, হ ভাই সুন্দর হয়েছে, হ ভাই সুন্দর হইছি, ফুপ্পির মাইয়ার আদর খাইয়া। তগর যদি ফুপ্পি টুপ্পি থাকে তাহলে ফুপ্পি কাবাচ্চির আদর খাওয়া ভুলেও ছাড়িস না। লাইগা পর, দেখবি দিন দিন চেহারা গ্লো করতাছে, একেবারে ফকফকা হইয়া যাবি, রাতের অন্ধকারেও দেখা যাব। তাদের মধ্যে ইফতি প্রশ্ন করে, কারো যদি কলিকাতা হারবার লাগে আমারে কইস শালারা, আমি আইনা দেব। তোরা বন্ধু বলে কথা, এইটুকু উপকার করবারই পারে। দেখ আমি এক পায়ে রাজি। এই বলেই ইফতি এক পায়ে দাঁড়িয়ে থাকলো। সবাই ওরে ধরে ধুমধাম কয়েকটা লাগালো। আবির ইফতির উত্তরে বলে, তোর কাছে আছে মানে? কি বোঝাতে চাস তুই? এর প্রতিদিন ডোজ নেস? ওই বাবা দেখ, শালার ইঞ্জিন চলে না। আমাকে সবাই ঠিকঠাক আছে, তুই বেশি বেশি খা, আমগো লাগতো না। আবিরের কথায় হাসিতে ফেটে পড়ল সবাই। হাসতে হাসতে একজন আরেকজনের উপর ঢলে পড়ে যাবে, এমনই অবস্থা। এরপর ভালো মন্দ কে কি করছে সব কিছু নিয়ে আড্ডা চলল। দেখে কেউই বলতে পারবে না আজ তাদের এত বছর পর দেখা হয়েছে। মনে হচ্ছে তারা সেই শৈশবে ফিরে গেছে। শৈশবের স্মৃতি হচ্ছে সুমধুর, কখনো ভোলা যায় না। যায় না সেই স্মৃতি কাটানো বন্ধুদের। বন্ধুরা যেন এক একটা প্রাণ। জীবনে মন খারাপের কথা বলার জন্যে হলেও একটা মনের মতো বন্ধু থাকা দরকার, যে কখনো বকবকানি শুনে বিরক্ত হবে না, গালি শুনে নাক সিটকাবে না, বরং একটা গালি দিলে আরও 4টে দিয়ে দিবে। সারাদিন হই হই করে টাঙ্গাইলের পৌর উদ্যান, ডিসি লেক এসব জায়গা দিয়ে তারা ঘুরে বেড়ালো। আজ কারোর মধ্যে এক বিন্দু পরিমাণও ক্লান্তি নেই, নেই মনের গোপন ব্যথা, নেই বাড়ি ফেরার ভীষণ তাড়া, কিচ্ছু নেই। বন্ধুর পাশে আছে তাহলে ওইসব তো এসবের কাছে খুবই তুচ্ছ। তারা হুট করেই কোথাও যেন উধাও হয়ে যায়। এভাবে সারা দিন বন্ধুদের সাথে কাটিয়ে সবাইকে বিদায় দিল তুষার। এরপর ফপ্পিকে বাচ্চির উদ্দেশ্যে রওনা দিল। বিকেলের গধূলি লগ্নে সূর্যটাও হেলে পড়ছে। তানহা যাওয়ার জন্য রেডি হচ্ছে। তানহা একটু পরপরই নাক টেনে কাঁদছে। পাশেই নাক ফুলিয়ে বসে আছে 3 বোন। তোষির কান্নায় নাকের ডগা লাল হয়ে উঠেছে। তানহা সব ব্যাগ নিয়ে বের হয়ে আসলো। নূরজাহান তুষারকে ডাকতে গেলেন। সেই যে ছেলেটা বিকালের আগে এসেছে, এরপর ক্লান্তিতে দুচোখ এক করে ঘুম দিয়েছে। তুষার ঘুমো ঘুমো চোখে বাইরে এসে দেখল বাড়ির অবস্থা শোকে কাতর। তানহা একবার আমেনা বেগমকে, আবার আতিকুর রহমানকে ধরে কেঁদে যাচ্ছে। আজাদ, আলতাব আর নাজমা বোঝাচ্ছে, তবুও কাজ হচ্ছে না। পাশেই হেঁচকি তুলে নাক টানছে টুসি। তুষারের মনে হলো বড্ড ঢং করছে এই মেয়ে। আশ্চর্য, এভাবে কাদার কি আছে? সে কি আর আসবে না? বিয়ে হয়েছে, এখন তো স্বামীর ঘরেই থাকতে হবে। কিন্তু দেখো, শাকচুন্নিকে দেখে মনে হচ্ছে সে নিজেই যাচ্ছে শ্বশুর বাড়ি। তুষার বিড়বিড় করে বলল, একবার শুধু আয় আমার কাছে, কিভাবে বাপের বাড়ি থাকতে হয় তা ধীরে ধীরে বুঝাবো। অনেক খাচ্ছিস বাপের বাড়ি, এখনই খেয়ে নে। বিয়ের পর বাপের বাড়ির নাম মুখে আনলে একদম পিটিয়ে সোজা করে দেব। বিয়ের পর জামাইয়ের বাড়ি হচ্ছে একমাত্র বাড়ি। সারা দিন কান্নাকাটি করলেও আমার বুকেই থাকতে হবে।
আজীবন আমরণ। এসব বলে তুষির দিকে পরখ করলো সে। তুষি শুধু একবার মুখ উঁচিয়ে দেখলো, অমনি আবার নিচের দিকে তাকিয়ে থাকলো। এখন তার কোনো ইচ্ছে নেই বনমানুষকে দেখার। কাঁদতে দেখলেই তুষিকে ভেঙিয়ে মজা নেয় তুষার। এসব আপাতত ভালো লাগবে না তুষির। এখন সে বোনের জন্য কান্না করতে ভারী ব্যস্ত। তানহাকে সবাই বুঝিয়ে সিএনজিতে উঠিয়ে দিল। আতিকুর রহমানের বুকটা পুড়ে যাচ্ছে। মেয়ের কান্না সহ্য হয় না তার। এক হতাশ শ্বাস ফেলে সবাই আবার বাসায় চলে আসলো। তোষির চোখ নাকের দিকে তাকিয়ে হালকা কপাল কুঁচকাল। মন খারাপ তোষিকে একটু খেপানোর জন্যে বলল। রাক্ষসী রানী খটখটি। এই একটি কথা শুনে এক মুহূর্তের জন্যে একটু আগের কান্না ভুলে গেল সে। রাগ উঠে গেল, নাকের ডগা তীর তীর করে কাঁপল। জবাব দিল। তোমার বউ তুই যা। আস্ত জঙ্গলি ভূত। হ্যাঁ হ্যাঁ, তোর জামাই। এই বলেই তুষার তুষির চুলের বিনুনি ধরে দিল জোরে টান। তুষি রেগে ফুঁসতে ফুঁসতে ধরতে গেলেই তুষার দৌড়ে বাসার ভেতর চলে গেল। আর তুষিও হাল ছাড়ার পাত্রী নয়। আজ ধরতে পারলে আজ তো চিবিয়ে চিবিয়ে খাবে সে। কোনোভাবেই ছাড়বে না তুষি। অনেক বেয়াদবি হয়েছে, এখন আর সহ্য করবে না সে। তাই পিছন পিছন তুষিও দৌড় দিল। তুষারের হাসির ঝংকারে আর তুষির চিল্লাচিল্লি চিৎকারে সারা বাসা ভয়ে কেঁপে উঠল। কেউ কারো থেকে কম না। একজন দৌড়চ্ছে, আর একজন তাকে ধরার জন্যে প্রাণপণে পিছু ছুটছে। ওদের এহেন বাচ্চামো কাণ্ড দেখে বাকি সবাই দীর্ঘশ্বাস ত্যাগ করলো। এ আবার নতুন কি? ছোট থেকেই চলে আসছে এসব। এই ভালো, এই আবার খারাপ। এই এখন কেঁদে কেটে একাকার, এই আবার মারামারি, ঝগড়াঝাটি, হাসাহাসি। বয়স 50-এর ঘরে গেলেও এরা ছেলে মানুষই থাকবে, বড় হবে না কখনো। তুষার দৌড়তে দৌড়তে ছাদে গিয়ে ঠেকল। সিঁড়িঘরের দরজায় এসে অবিরত হাঁপাচ্ছে তুষি। এত দৌড় মনে হয় কখনো দেয়নি সে। এই তুষারের বাচ্চার জন্যে আজ দুর্বল হয়ে গেল। ক্লান্ত হয়ে গেছে এই অল্প দৌড়াদৌড়ি করেই। হাত পা অসাড় হয়ে মনে হচ্ছে ধপ করে ফ্লোরে পড়ে যাবে। তুষার ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে ওকে থামতে দেখে জোরে শ্বাস দিয়ে বলল। কিরে, এতটুকুতেই হাঁপিয়ে গেলি? তবে আমাকে সামলাবি কিভাবে? আবার আজিস আমার সাথে লড়তে? হাউ ফানি। মজা করে উচ্চস্বরে বলে উঠল। তুষি যাও ভেবেছিল এখন চলে গিয়ে রাতে মজা দেখাবে, তা আর হলো না। রেগে মেগে বোম হয়ে তুষারের নিকট দৌড়ে গেল সে। তখনই বাঁধল আর এক বিপত্তি। ছাদের মেঝে পানিতে কিছুটা পিচ্ছিল হয়েছিল। যখনই তুষারের হাতে খামচে দিতে যাবে তখনই তড়িৎ গতিতে চিং ফটাং হয়ে পড়ে গেল। নিজে তো পড়লই, সাথে তুষারকে নিয়েও পড়ল। এহেন হঠাৎ আক্রমণে তুষার কিছু না বোঝার আগেই ধপ করে মেঝেতে পড়ে গেছে, যার জন্যে তুষার মাথায় বেশ চোট পেল। নিচের দিকে তাকাতেই তুষারের চোখ বড় বড় হয়ে গেল। নিচের উপর তুষিকে দেখে কিছু ভাবতে পারল না সে। কেমন হৃৎপিণ্ড উল্কা বেগে ছুটছে, ধকধক ধকধক করছে। তুষিরও অবস্থা নাজেহাল, কান দিয়ে গরম ধোঁয়া বের হয়ে যাচ্ছে। কেমন কেমন লাগছে, আবার উঠতেও ইচ্ছে হচ্ছে না। আজ সব লজ্জার মাথা খেয়ে এভাবেই পড়ে থাকতে ইচ্ছে করছে। তবে সেও কম চায় না। মাথায় দুষ্টু বুদ্ধিরা নড়চড় করতেই তুষি শক্ত করে গলা জড়িয়ে ও ভাবেই পড়ে রইল। এতটা কাছে থেকে নারীর স্পর্শ সহ্য হচ্ছে না তুষারের। গলা কাঠ হয়ে যাচ্ছে। একটু পানির খোঁজে বেশ তৃষ্ণা পেয়েছে। চোখ হয়েছে অস্বাভাবিক বড়। তবুও সামনে বহু কষ্টে বলে। টুসু চুন্নি রে, তুই কি আমাকে মারার প্ল্যান করেছিস? দেখ, উঠে যা বলছি। নিজে একা পড়তে পারলি না, আমাকে ফেলে কোমর মাথা সব ফাটিয়ে দিলি। হিস, আমার কোমর শেষ একদম, আর বোধ হয় হাঁটতে পারবো না। মরে গেলাম রে বাবা। তুষি শয়তানি হাসি হেসে জবাব দেয়। এখন এত নড়াচড়া করছো কেন? একটু আগেই না বললে আমাকে নাকি সামলাতে পারবো না? তুষি একাই, তোমার মতো জঙ্গলি ভূতকে সামলানোর জন্য আমি একাই তুষির যথেষ্ট। কি বলো, আরও প্রমাণ পেতে চাও?
এই বলেই তুষি তুষারের মুখে ফুঁক দিল। আস্তে আস্তে ঠোঁটের কাছে যাওয়াও তুষারের মনে হচ্ছে প্রাণ চাই চাই অবস্থা। এই অবস্থা দেখে বেশ মজা পেল তুষি। যেভাবেই হোক জব্দ করতে পেরেছে আজ মন মানুষকে, এই ভেবে জোরে হেসে দিল। তুষার কম্পিত গলায় শুধালো, ফুপ্পিকা পাচ্ছি, অনেক হয়েছে, উঠে পড় এবার, নয়তো ভুল কিছু করে ফেলবো, তখন আমাকে দোষ দিতে পারবি না। যাব না, আজ এভাবেই থাকবো। তোমার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে কচু করবে তুমি, কচু। এমন কথায় তুষারের আত্মসম্মানে লাগলো, তাই সেও এখন আষ্টে পৃষ্ঠে দুহাতে বন্দি করে রাখলো তুষিকে। কোমর পেঁচিয়ে যা দূরত্ব ছিল সব ঘুচিয়ে দিল, মুখে তার দুষ্টুমির ছটা। তুষি দরদর করে মুহূর্তেই ঘেমে নেমে একাকার, ছোটার জন্যে প্রাণপণে নড়াচড়া করছে, তবুও তুষারের হাতে ছোটার নাম নেই। ছেলেদের সাথে সব কিছুতে পারলেও শক্তিতে পারা যায় না। অবশেষে হার মেনে তুষি কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি বোধহয় মরে যাচ্ছি তুষার ভাই, প্লিজ ছাড়ো, আর ভুল হবে না, আর জীবনেও কাছে আসবো না, প্লিজ, মরে গেলাম। এমন বেহাল দশায় আনতে পেরে তুষার খুশিতে কুটি কুটি দুষ্টুমির ছলে জবাব দেয়, মুরগি যখন নিজেই শিয়ালের কাছে ধরা দেয়, আর যদি বলে আমাকে খেয়েও না, ছেড়ে দাও, তবে শিয়াল কি তার কথা শুনবে? এ কথায় রীতিমতো ভয়ে গুটিয়ে গেল। বুঝলো ছাড়া পাবে না সে, তাই অবশেষে তুষিও চুপ করে গেল। কমলার কোয়ার ন্যায় তুষির ঠোঁট দুটো ভয়ে তরতর করে কাঁপছে। সেই কম্পিত ঠোঁটের দিকে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে তুষার। আস্তে আস্তে সেই ঠোঁটে নিকটে আসতেই সিঁড়ির দিক থেকে রিমির ডাক দুজনের কানে চলে আসে। এহেন অবস্থায় দুজনেই ভীষণ অপ্রস্তুত হয়ে যায়। তুষার তৎক্ষণাৎ তুষিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে উঠে দাঁড়ায়। ধরপড়িয়ে উঠে পড়ে তুষিও 10 হাত দূরে সরে যায়। ভয়ে সারা শরীর কাঁপছে তার। রিমি কিছু দেখে ফেলেনি তো? দেখলে সর্বনাশ হয়ে যাবে যে। ততক্ষণে রিমিও ছাদে এসে পড়েছে। দুজনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকায়। তাদের তো এখন মারামারি করে নাক মুখ ফাটিয়ে দেওয়ার কথা, তবে এভাবে শান্ত কেন? রিমি শান্ত হয়ে বলল, তোমাদের দুজনকে কাকিয়া ডাকছে, এক্ষুনি যেতে বলেছে। সন্ধ্যের পর নাকি ছাদে থাকা ভালো না। তুষার ভাইয়া, তাড়াতাড়ি আসো। তুষি, তুই আমার সাথে আয়। তুষার নিজেকে যথেষ্ট শান্ত রেখে বলে, যাও, 5 মিনিট পর আমি আসছি। এ কথা শুনে অমনি রিমির সাথে হাঁটা ধরল তুষি। উফ, আজকে কি বাছাটাই না বেঁচে গেল! কি ভয়ঙ্কর বনমানুষ রে বাবা! যেভাবে জ্বলন্ত আগুনের ন্যায় চোখ দুটো দিয়ে তাকায়, মনে হয় আস্ত গিলে খাবে। 101টা গালি দিয়ে কম্পিত পা নিয়ে নিচে পা বাড়ালো সে। আর রিমিকেও মনে মনে ধন্যবাদ জানাতে ভুলল না তুষি। তুষার ওদের দিকে তাকিয়ে বড়সড় শ্বাস ত্যাগ করলো। কি থেকে কি হচ্ছিল? হলে হতো, কেন যে ওই রিমি শাকচুন্নি চলে আসলো? একটু পরে আসতে পারলো না। ইস, যেই টুপ করে চুমুটা খাবে অমনি হাজির হলো। সাথে কি আর বলে রাজাকারের বংশধর! রোমান্টিক মুহূর্তে বাধা দেওয়ার জন্য ঠিকই সুরসুর করে চলে আসছে। বিরক্তিকর। এভাবে গালি দিতে দিতে নিজেও সিঁড়ির দিকে পা বাড়ালো। চারপাশে শুনশান নীরবতা। রাত ভীষণ গভীর। ছিছি পোকারা দলবদ্ধ হয়ে বাইরে উঠছে। নিখোঁজ কালো অন্ধকারে অনেক দূরে কয়েকটা খ্যাকশিয়াল ভয়ঙ্কর ভাবে ডেকেই চলেছে। কোথাও এক বিন্দু পরিমাণ আলোর দেখা নেই। পরিবেশটা ভুতুরে ভুতুরে লাগছে। বাসার সকলে গভীর নিদ্রায় জর্জরিত। শুধু সবার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। গা ছমছমে অন্ধকারে ঘর থেকে হঠাৎ তুষি বের হলো। চারিপাশে চকিত দৃষ্টি নিবদ্ধ রেখে এক বিন্দু দেরি না করে ভয়ে ভয়ে সোজা একটি রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো সে। বুক ধরপড় করে চলছে তার পাশের নিশ্চুপ পরিবেশ দেখে। সেই রুমের দরজা হালকা ভেরানো ছিল বলে হুড়মুড় করে ঢুকে পড়ল তুষি। রুমের চারিপাশে সচেতন দৃষ্টিতে তাকিয়ে দেখল খালি গায়ে শুধু ট্রাউজার পরা অবস্থায় উপর হয়ে ঘুমিয়ে আছে এক যুবক। মুহূর্তেই যেন তুষির দৃষ্টি সেখানেই থমকে গেল। বেশ অনেকটা সময় সেদিকেই তাকিয়ে থাকলো। কি নিষ্পাপ মায়ায় ভরা মুখখানি! এলোমেলো চুলগুলো ফ্যানের মৃদু বাতাসে কপাল স্পর্শ করছে। কে বলবে এই ছেলেটা সারাদিন বাদরের মতো আচরণ করে?
তুষিকে সবসময় জ্বালানোর জন্য প্রস্তুতি থাকে। তুষির হঠাৎ ভারী ইচ্ছে হলো খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে দিতে। আপাতত সেই সব ইচ্ছে মনের মাঝেই পুষে রেখে ফুস করে বড় নিঃশ্বাস ছাড়ল তুষি। পর মুহূর্তেই যে কাজে এখানে আসা তার, সেই কাজে গভীর মন দিল। চুপি চুপি রুমের এখানে সেখানে হন্যে হয়ে কি যেন খুঁজল। কাঙ্ক্ষিত জিনিসটা পেতেই মুখে রহস্যময় হাসি, ছুটাছুটি। খুবই সতর্কতার সাথে নিজের কাজটি শেষ করে বিজয়ী হওয়ার ভাব নিল সে। এরপর জিনিসগুলো আগের স্থানে ঠিকঠাক রেখে চুপি চুপি রুম ত্যাগ করে নিজের রুমের বেশ আয়েশ করে এক ঘুম দিল। আজ সকাল সকাল আজাদ সাহেব বলে যাবে। তার অফিসে যে কয়টা দিন ছুটি ছিল তার মধ্যে আজই শেষ দিন। এর জন্যে সকাল সকাল সবাইকে রেডি হতে বললেন তিনি। নূরজাহান সব গুছিয়ে তুষারকে ডেকে দিলেন। আগে আগে বাসায় পৌঁছে অনেক কাজ করতে হবে। তার একার সংসার যেভাবে রেখে এসেছে মনে হয় সেভাবেই রয়ে গেছে। তাই সে এ বাড়িতে আর থাকতে পারল না। সকালের নাস্তা করে ঘন্টাখানিক বাদেই তারা বের হবে, এমনটা আজাদ সাহেব তাদেরকে জানিয়েছেন। আমিনা বেগম উসখুস করছে আর 2 দিন ভাবিকে রেখে যেতে, কিন্তু তার এক কথা, না গেলে তাকে রান্না করে খাওয়াবে কে? আর খালি বাসায় ভালোও লাগে না। তাই সে বোনকে আদর করে বললেন, তোদের বাসায় তো কয়েকদিন থাকলাম, এখন না হয় তুই আমাদের বাসায় গিয়ে ঘুরে আয়। আমিনা বেগম মন খারাপ করেই চলে যেতে নিলে আবার বোনকে ডাকেন, বলেন, আচ্ছা, এত অভিমান করতে হবে না, তুই তো দেখি সেই ছোট্ট আমেনাই আছিস। কথা না রাখলে মনে এক গাদা অভিমান জমিয়ে বসে থাকিস। যা, তোর ভাবিকে আবার কয়দিন পরেই পাঠিয়ে দেব, আমিও অফিস শেষে চলে আসব। এখন হবে? আমিনা বেগমের হয়তো একটু মন গলল, জবাব দিল, কথা দিয়ে যাও তাহলে, ভাবিকে কয়েকদিন পরেই আবার পাঠাবে। মা বাবা মারা যাওয়ার পর তো তোমরাই আমার সব। তোমরা ছাড়া আর কে আছে আমার? মা বাবা আমাদের ছেড়ে চলেই গেল। আর কটা দিন থেকে গেলে কি খুব ক্ষতি হতো ভাইয়া। আজাদ দীর্ঘশ্বাস ছাড়লেন। তারও যে ভারী কষ্ট হয় মা বাবার জন্য। চোখের কোণে পানি চিকচিক করছে আমেনার, তাই নিজেকে যথেষ্ট সামলে উত্তর দেয়, না এমন কথা বলতে নেই আমিনা। আল্লাহর ডাকে সবাইকে চলে যেতে হয়। মা বাবার মতো আমরাও তো একদিন এভাবেই চলে যাব। কয়েকদিনের মেহমান হয়েই পাঠায় আমাদের। সে যাই হোক, এসব নিয়ে মন খারাপ কেন? আমি আছি না, আতিক ভাই আছে। কথা দিচ্ছি তোর ভাবি কয়েকদিন পরে আসবে। তুষার ঢাকা চলে যাওয়ার পর পাঠিয়ে দেব। তুষার কবে যাবে ঢাকা? ছেলেটা ভালো মতো কয়েকদিন থেকে যেতেও পারে না। নিজের ওপর খুব প্যারা যাচ্ছে বোধহয়। তা তো যাবেই, নয়তো সিজিপিএ ভালো হবে কি করে? হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা, এখন আসো, নাস্তা করে নাও। চল সবাই মিলে নাস্তা করি, এরপরই বের হব। আমিনা বেগম চলে গেলেন সবাইকে ডাকতে। খাবার টেবিলে তুষার কালকের ঘটনা মনে পড়ায় কয়েকবার তুষির দিকে তার চোখে তাকিয়েছে। যতবারই তুষিকে খেয়াল করলো ততবারই তুষি কেমন যেন দাঁত কেলিয়ে দুষ্টু হাসি হেসেছে। ভ্রু কিঞ্চিত করে ভাবুক হয়ে অনেকক্ষণ মনে মনে ভেবেও সে এই হাসির কোনো কারণ জানতে পারল না। মাথাটা কি পুরোই খারাপ হয়ে গেল এই বেয়াদবের? হতেও পারে। কালকের ডোজটা তো আর ছোটোখাটো নয়, তাই হয়তো সামলাতে অনেক কষ্ট হচ্ছে। যেখানে তুষির লজ্জা পাওয়ার কথা সেখানে হাসতে দেখে ভারী অবাক হলো তুষার। খেয়ে নিয়ে তুষার রুমে চলে গেল মায়ের তাড়ায়। তিনি বলে দিয়েছেন মাত্র 10 মিনিটের মধ্যে রেডি হবি, 1 সেকেন্ডও যেন দেরি না হয়। সব কাপড় আগেই ব্যাগে গুছিয়ে রাখা ছিল, শুধু আজ যেটা পরে যাবে সেটা ওয়ার্ড্রবে রাখা। তুষার একটু খুঁতখুঁতে স্বভাবের, মন মতো যদি কোনো কাজ না হয় তবে মাথা গরম হয়ে যায়। এলোমেলো করে রাখা ঘর এক পরিমাণও দেখতে ইচ্ছে করে না। সবসময় সে নিজেই রুম গুছিয়ে রাখে। দেখলে যে কেউই ভাবছে এটা কোনো ছেলেদের রুম না, বরং হয়তো কোনো মেয়ের রুম। তুষি আবার এর উল্টো ভার্সন। তার একমাত্র বিছানাতেই একের ভেতর সব পাওয়া যায়, বই, খাতা, কাপড়, টাওয়াল, ফোনের চার্জার, স্কুল ব্যাগ। এক কথায় বলা যায় বিছানায় তার আসল জায়গা।
আর কোনো আসবাব লাগে না তার রুমে। বিছানায় শুয়ে বসেই পড়া শেষ করে ফেলে। মাঝে মাঝেই মায়ের জোড়াজুড়িতে টেবিলে বসতে হয়। সে পারে না বিছানাতেই ব্রাশ গোসল করতে। তুষার ছটফট রেডি হয়ে নিয়ে নতুন কেনা পারফিউমটা পেল না। হন্তদন্ত হয়ে সারা রুম খুঁজেও তার টিকিটাও পাওয়া যায়নি। মনে শুধু একটাই কথা ঘুরপাক খেলো তখন। তুষু চুন্নি নেয়নি তো? ওর দ্বারা এটাই সম্ভব। আগে থেকেই এমন করে আসছে, আর এখন এটা নতুন কি? আবার সব প্রিয় জিনিসের দিকেই তো তার শুধু নজর যায়। নষ্টা নজর নিয়ে কেমনে বাঁচে ভাই? সামান্য পারফিউমটাকেও শেষে রেহাই দিল না। এরপর শার্ট প্যান্ট পরে বেরিয়ে আসলো। একবার ভাবলো কথা বলবে না তুষির সাথে। পর মুহূর্তেই মনে হলো যাওয়ার আগে অল্প কথা বলে যাওয়াই উচিত। আবার কত মাস বাদে দেখা হবে কে জানে। পরীক্ষার চাপে 2 মাস আসবে না বলে মনস্থির করেছে তুষার। তবে এটা পুরোপুরি সত্যি বললে ভুল হবে। সত্যি তো হচ্ছে, যে পর্যন্ত তুষি নিজে থেকে আসতে না বলবে ততদিনই আসবে না সে। তুষির কি ইচ্ছে করে না এইবারে শেষ দেখেই তবে সে ক্ষান্ত হবে? তুষি নিজ থেকে যদি মনে না করে, তার যতই আসার জন্য মন আকুপাকু করুক, কোনোভাবেই আসবে না, মানে আসবে না। সারাক্ষণ রুমে বসে বসে কি ছাইপাস পড়িস? এর থেকে পাঠ্য বই পড়লেও তো বেয়াদবি ভুলে জ্ঞান অর্জন করতে পারিস। পরীক্ষায় টেনে টুনে অনেক পাস করেছিস, এবার পারলে ভালো রেজাল্ট করার চিন্তা ভাবনা কর। এই বলে তুষার বিছানায় একটু আরাম করে বসলো। তুষার রুমে উকি দিয়েই দেখছিল হুমায়ুন আহমেদের মেঘ বলছে যাবো যাবো বইটির দিকে এক দৃষ্টিতে। পূর্ণ মনোযোগ দিয়ে পড়ছে তুষি। বই থেকেই মুখ না তুলেই জবাব দেয় তুষি। এইসব বইয়ের মানে তুমি কিভাবে বুঝবে তুষার ভাই? পারো তো শুধু পায়ে পা দিয়ে ঝগড়া করতে। তুমি কখনো কাউকে চিঠি দিয়েছো? এই দেখো, এই বইটায় হাসান 2 লাইনের চিঠি এমনভাবে মনের মাধুরী মিশিয়ে লিখে, যা পড়ে তিতলি লজ্জায় মরি মরি হয়ে যায়। হায় কপাল, জীবনে একটা হাসানের যে বড্ড অভাব। খেয়ে তো কাজ নাই, আজাইরা সময় নষ্ট করে চিঠি লিখতে যাব। আবার সময়ের দাম আছে, বুঝেছিস? আমি কোথায় পড়ি জানিস? ঢাবিতে, যেটা তুষির স্বপ্ন হয়েও থেকে যাবে আজীবন। তুষি বইটা বিছানার পাশে রেখে দিয়ে তুষারের মুখের দিকে একবার তাকিয়ে জবাব দেয়। এই ঢং, ঢাবিতেই পড় আর কিছুতেই পড়। আমি একটা চিঠি না লিখতে পারো, যদি একটা চিঠি না লিখতে পারো তাহলে এত পড়ে করলেটা কি? এ পাড়ায় দাম নেই বুঝলে? এমন চিঠি লিখতে হবে, সেটা 1 লাইন হোক বা 10 লাইন, যে পড়বে সে যেন লজ্জায় নুয়ে পড়ে, মন কেমন কেমন করে, আর মুখে ফুটে উঠবে তৃপ্তির হাসি। তবেই তো সেটা হবে চিঠি। শুনেছিলাম হাসান বেকারত্বের জন্য তিতলিকে পায় না। ভার্সিটির এক লেকচারারের সাথে হুট করে বিয়ে হয়ে যায়। আর তুই ভালোবাসার দেয়া চিঠির কথা বললি। প্রথমে হয়তো তিতলি বিয়েটা মেনে নেয় না, তবে শেষে তো তিতলি নিজেও বিয়েটা মেনে নেয়, দুজনে এক হয়ে যায়। এবার বল, আমি কি হাসানের মতো ভুল করব? মোটেও না। এই ছোট জীবনে আমি নাদান এক বাচ্চা, এত বড় রিস্ক নিতে চাই না। তার মধ্যে শ্বশুরটা যে কঠোর। ওরে আল্লাহ, আমার ভবিষ্যৎ আমি নিজের চোখে হাসানকেই দেখতে পাচ্ছি। আমার সামনে দিয়ে কেউ মেরে প্রিয় তো আমাকে নিয়ে ভাগছে। এই আমি সময় নষ্ট করে তার জন্য চিঠি লিখবো, আর সে আমাকে বেকার বলে অন্যের গলায় পড়াবে মালা? এটা তো হতে দিব না। তাই বেকারত্ব ঘুচিয়ে বিয়ের পিড়িতে বসার প্ল্যান আমি এখন থেকেই করছি, যাতে তিতলিকে পেতে পারি। এরপর না হয় সারা জীবন চিঠি লিখে শোনাবো। নিরামিষ কোথাকার, যাও তো এখান থেকে। তুষার আবার বলা শুরু করলো। শোন, বইয়ে হাসান যেমন কখনো নিজের জন্য ভাবেনি, মারা যাওয়ার আগে পর্যন্ত অন্যের জন্যই ভেবে গেছে, এমন মানুষদের বেঁচে থাকার অধিকার নেই, এদের মরে যাওয়াই উচিত। ভালো হয়েছে হুমায়ুন আহমেদ হাসানের মৃত্যু দিয়েছে, বেশ হয়েছে, মরে যা শালা। এই, তুমি এত সব জানলে কিভাবে? তুমিও বই পড়ো? ম্যাজিক। পর মুহূর্তেই একটু থেমে আবার বলে। আচ্ছা শোন, ভালোভাবে পড়াশোনা করবি, ফাঁকি অনেক হয়েছে, এবার পড়তে হবে। ভালো রেজাল্ট করলেই আবার মতো জামাই পাবি, নয়তো রিক্সাওয়ালা কপালে জুটবে, বুঝলি বেয়াদব? একসময় ঠিকই বুঝতে পারবি। উপন্যাস পড়বি, তবে অবসরে। জ্ঞান আমি দিতে আসিনি, আর দিতে চাইও না। একটু পর বের হব, আর কালকে বড়জোর ঢাকা চলে যাব। ভালো থাকিস, টেস্ট পরীক্ষাটা ভালো হওয়া চাই। তুষির যে কষ্ট হচ্ছে না এমনটা নয়, খুব কষ্ট হচ্ছে, খুব।
তাই তো পড়া বই আবার নিয়ে বসে আছে সেই কখন থেকে। ধরা গলায় শুধালাম। আসলেই চলে যাচ্ছ? আবার আসবে কবে? তুষারের সহজ জবাব। তুই যখন আমায় কাছে রাখবি তখন একবার দেখেই দেখিস। মজা করো সব সময়, ধুর ভালো লাগে না, যাও তো। এই বলেই ব্যালকনিতে চলে গেল সে। চোখের পানি তুষারের সামনে অনেক কষ্টে সামলাতে পেরেছে, এখন আর পারবে না। চোখের পানি যে কারো কথা শোনে না, নাক টানছে আর চোখের কোণ দিয়ে পানি পড়ছে। তার কেন কষ্ট হচ্ছে সে বুঝতে পারছে না। তার তো খুশি হওয়ার কথা, আজ থেকে কেউ আর বিরক্ত করবে না, জ্বালাবে না। তবে কেন মন খারাপ হচ্ছে? ওই বদমানুষ কি জাদু জানে? তুষার ফুপানি শুনে ঠোঁট জোড়া গোল করে বড় দম নিল। এই কয়টা দিন দুইজন তো আর কম একে অপরের সাথে লেগে থাকেনি, কষ্ট তো হবেই। যতই হোক মায়া জড়িয়ে আছে। তুষার ভাবলেও কাঁদুক, যত ইচ্ছে হয় কাঁদতে থাকুক, তবু বারবার কেঁদে কেটে আমাকেই মনে করুক। রুম ত্যাগ করে তুষার মাকে তাড়া দিল। এখানে সে আর বেশিক্ষণ থাকতে পারল না। অদৃশ্য এক দেওয়াল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে, যেতে দিবে না। নূরজাহান রেডি হয়ে ড্রয়িং রুমে আসলো। সবাই সেখানে আছে, ব্যাগ সব হাতে নিয়ে তুষার দাঁড়িয়ে। সবার কাছ থেকে বিদায় নেওয়ায় সময় আজাদ হোসেন বলে, আমেনা, তুষি আম্মু কোথায়? তাকে যে দেখছি না, আমাকে কি বিদায় দিবে না? আমেনা বেগম তড়িঘড়ি করে চারপাশের খুঁজেও তুষিকে পেল না। অবশেষে তিনি ডাকতে ডাকতে দেখলো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মন মরা হয়ে। কি রে, ভাই চলে যাচ্ছে, আমরা সবাই ওখানে, তুই একা একা এখানে বসে আছিস কেন? আক্কেল জ্ঞান কবে হবে শুনি? ভাগ্নিকে সে চোখে হারায়, আর তুই এভাবে ঘরকুনো হয়ে বসে আছিস? একদমে সব বলা শেষ করলেন তিনি। তুষি বিরক্ত হয়ে জবাব দিল, কি সমস্যা মা? আমি তো এক্ষুনি যাচ্ছিলাম। আর এভাবে তোমার ভাঙ্গা ক্যাসেট না চালালে হয় না, সব সময় ঘ্যান ঘ্যান ভালো লাগে না। এই বলেই গটগট করে হাঁটা দিল ড্রয়িং রুমের উদ্দেশ্যে। এমনি তার সব কিছু অসহ্য ঠেকছে, তার উপর মায়ের প্যানপ্যানানি বিরক্তিকর। আমেনা বেগমর পিছু পিছু এসে জোরে জোরে চিল্লিয়ে উঠল, কি বললি তুই? এতবার বেড়েছিস? আমাকে বলিস আমি ভাঙা ক্যাসেটের মতো ঘ্যান ঘ্যান করি? অসভ্য বেয়াদব হচ্ছিস দিন দিন। তুই আমাকে শেখাতে আসিস? আমি তোর পেটে হয়েছি নাকি তুই আমার পেটে? ফাজিল মেয়ে একটা। সবাই হা হয়ে গেল এদের এহেন কাণ্ড দেখে। মা মেয়ে দুটোই এক ধরনের, কেউ কারো থেকে কম না। একটি কথাও মাটিতে পড়তে দেয় না। গেটের কাছে এসে একে একে সবার কাছে বিদায় নিয়ে গাড়িতে উঠবে তারা। আজাদ হোসেন তুষার মাথায় হাত বুলিয়ে আদর করলেন। তুষিও জড়িয়ে ধরে চুপ করে দাঁড়িয়ে থাকলো। তুষ্মা, মন দিয়ে পড়াশোনা করা চাই, কোনো হেলা খেলা নয় পড়ার সাথে, ঠিক আছে? রেজাল্ট আমার মামুর মতোই ফাটাফাটি হওয়া চাই। মামা আগে বলো, তুমি আবার আসবে? ভালো লাগছে না। তুমি আসলে আমি কথা দিচ্ছি মন দিয়ে পড়বো। ধরে আসা গলায় মিনমিনিয়ে বলে উঠল তুষি। আজাদ হোসেন মৃদু হেসে বলল, পাগলি মেয়ে, আমি তো আসবই, তা আবার বলতে। এহেন ন্যাকামো দেখে তুষার মনে মনে বলল, ঠং, মামু আসলেই পড়বে, না হলে পড়বে না। আসলে আমি তো জানি তোর মনের খবর, তুই কশ্চিন কালেও ঠিকমতো পড়বি না। উপন্যাস বই পড়ে ছ্যাঁকা খাওয়ার মুড়ে বসে থাকবি। আর আমি কি বুঝাতে চাই সেটা না বুঝে উল্টোটা বুঝে নিবি, এইসবই হবে তোর দ্বারা। গাড়িতে ওঠার আগে তুষির খুব নিকটে আসলো। এরপর কানে কানে ফিসফিসিয়ে মৃদু স্বরে বলল, এতটা কান্না না করে সব ইগো আর দূরত্ব ঘুচিয়ে একবার কাছে ডেকে দেখ। সব কিছু ছেড়ে ছুড়ে আমি আসতে বাধ্য, কোনো অহেতুক নিয়ম তখন মানব না। যদি তোর কান্নায় চোখের কাজল লেপটে যায়, তবে আমি কান্নাকে খুব ভালোবাসি। লেপটে যাওয়া চোখে কি আফিম মেশানো থাকে? তবে কেন সেই চোখে ঠোঁট ছোঁয়াতে ইচ্ছে করে? শোন মেয়ে, তোকে খুব মিস করব। মনে পড়লে কবুতরের ঠোঁটে ছোট্ট একটা বার্তা পাঠিয়ে দিস। যদি তুই মন থেকে চাস, আমি বিদ্যুৎ গতিতে চলে আসব। আর হ্যাঁ, এই শহরে আমার আমানত রেখে যাচ্ছি, পারলে খুব যত্ন করে তার খেয়াল রাখিস, আগলে রাখিস। তুষির জবাব শোনার অপেক্ষা করলো না তুষার। এক মুহূর্ত দেরি না করে গাড়িতে উঠে বসলো। গাড়ি চলল নিজ গতিতে। এদিকে সেই শান্ত স্বরে কথাগুলো এখনো ভীষণ কানে বাজছে ফুপির। ডুকরে কেঁদে দিল সে। অস্পষ্ট গলায় বলে উঠল,
তোমার আমানত এ শহরে খুব যত্নে থাকবে, কখনো তার খেয়ানত হবে না তুষার ভাই। তুষারের জিনিসে হাত দেবে এত বড় সাধ্বিকার। আমিও যে তোমাকে অনেক অনেক মিস করব তুষার ভাই। তুমি আমার থেকে পার পাবে না কোনো দিন। আমাকে জ্বালানোর জন্য তোমাকে আসতেই হবে, বারবার, চিরকাল। চারপাশে নিরিবিলি পরিবেশ, ফুরফুরে বাতাস বইছে আজ সকাল থেকে। কাল শেষ রাতের দিকে বৃষ্টি হওয়ায় চারিদিকে ভেজা মাটির স্যাঁতসেঁতে গন্ধ আসছে নাকে। স্নিগ্ধ বৃষ্টিতে পরিবেশ হয়ে উঠেছে শীতল। সূর্যের মিষ্টি কিরণে বারবার জানান দিচ্ছে, এই দেখো কি সুন্দর মিঠা মিঠা রোদ উঠেছে। তোমরা সবাই গায়ে মাখো। মেঘগুলো আকাশের বুকে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। ভালো ঘুম হওয়ার জন্যে এর থেকে বেস্ট ওয়েদার আর একটাও হয় না। তুষিও ঘুমোচ্ছে বেশ আয়েশ করে। এই ওঠ, ওঠ বলছি। ফাজিল মেয়ে, স্কুলে যাওয়ার খবর নেই, শুধু ঘুমানোর ধান্দা। আর কত পড়ে পড়ে ঘুমাবি শুনি? উঠবি নাকি বাড়ি দিব ঝাড়ু দিয়ে? রিমির পা ধোয়া পানীয় তো খেতে পারিস, তোর একই বয়সের। তার কেমন সব দিক ফিটফাট, আর তুই সব দিকেই জঘন্য। রুমের কি অবস্থা? একজন লোক যদি আসে বলবে এই ঘরে মানুষ না জংলি থাকে। কবে শিখবি পরিপাটি?